দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটির আমরা সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখো, এই উপন্যাসটি অনেকটাই বড়, তাই এর সংক্ষিপ্ত আকারে যে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটিও খানিকটা কিন্তু বড় হবে। আর শুধুমাত্র আমরা এই সংক্ষিপ্ত আলোচনাতে সীমাবদ্ধ থাকবো না। প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র সম্বন্ধে সামান্য একটু জেনে নেব, তারপর উপন্যাসটির সারসংক্ষেপ আমরা বিশ্লেষণ করব এবং তারপরে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি যে রয়েছে সেই উপন্যাসের কি কি ত্রুটি বা বিচ্যুতি রয়েছে তার 3-4টি পয়েন্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা যেটি করব সেটি হলো বঙ্কিমচন্দ্র সম্পর্কে সামান্য 2-4 কথা জেনে নেব। 1838 খ্রিস্টাব্দে 26শে জুন উত্তর 24 পরগনা জেলার কাঁঠালপাড়া নামক একটি জায়গায় বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেছিলেন এবং 1858 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেছিলেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, যিনি প্রথমবার বাঙালি হিসাবে স্নাতক হয়েছিলেন এবং 1858 খ্রিস্টাব্দে তিনি স্নাতক পরীক্ষা পাশ করার সঙ্গে সঙ্গেই 1858 খ্রিস্টাব্দেই তিনি সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। প্রায় 33 বছর চাকরি করার পর তিনি 1891 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেছিলেন, মানে রিটায়ার্ড হয়েছিলেন। দেখো, বঙ্কিমচন্দ্র বাল্যকাল থেকেই মানে ছোটবেলা থেকেই তার সাহিত্য রচনা বা সাহিত্য সাধনা বলতে পারো সেটি শুরু করেছিলেন, মানে ছোটবেলা থেকেই তিনি লেখালেখির কাজ আরম্ভ করেছিলেন। মাত্র 16 বছর বয়সে বঙ্কিমচন্দ্রের প্রথম একটি কবিতা প্রকাশিত হয়েছিল। 18 বছর বয়সে বঙ্কিমচন্দ্রের প্রথম একটি কাব্যগ্রন্থ ললিতা ও মানস এটি প্রকাশিত হয়েছিল। অবশ্য পরবর্তীকালে মানে ভবিষ্যতে সেই কাব্যগ্রন্থটির আমরা কোনো চিহ্ন খুঁজে পাই না। পরবর্তীকালে আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্র কাব্য কবিতা বাদ দিয়ে গল্প, উপন্যাস ইত্যাদিতে বা প্রবন্ধ ইত্যাদি লেখায় বেশি মনোনিবেশ করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে তার প্রথম একটি ইংরেজি উপন্যাস প্রকাশিত হয়েছিল। সেই ইংরেজি উপন্যাসটির নাম হলো রাজমোহনস ওয়াইফ। তারপর তিনি বাংলা উপন্যাস লেখায় নিজের হাত পাকিয়েছিলেন। তার প্রথম বাংলা উপন্যাস যদি আমরা বলি সেটি হলো দুর্গেশ নন্দিনী। তারপর এক এক করে বিভিন্ন ধরনের উপন্যাস তিনি লিখেছিলেন। সেই বিভিন্ন উপন্যাসগুলি এক এক করে আমরা দেখে নেব। কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগ লাঙ্গুরীয়, লোকরহস্য, চন্দ্রশেখর এবং কমলাকান্তের দপ্তর, এগুলি আমরা মোটামুটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ লেখার মধ্যে ধরে নিতে পারি। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি যখন প্রথম প্রকাশিত হয়েছিল, সেই আনন্দমঠ উপন্যাসটি আমাদের বাঙালি যে সমাজ রয়েছে বা বলতে পারো বাঙালি জাতির মধ্যে একটি প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। এই উপন্যাসে আমরা বন্দে মাতরম যে সঙ্গীতটি, সেই সঙ্গীতটির প্রথম উল্লেখ পেয়ে থাকি এবং এই বন্দে মাতরম সঙ্গীতটি লক্ষ লক্ষ যুবক যুবতীদের মধ্যে একটা প্রেরণার সঞ্চার করেছিল। বঙ্কিমচন্দ্র একদিকে চাকরি করতেন, অন্যদিকে লেখালেখি ক্রমাগত চালিয়ে যেতেন। তো একসাথে দুটি কাজ চালানোর ফলে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন। ফলে আমরা দেখতে পাই মাত্র 56 বছর বয়সে মানে 1894 খ্রিস্টাব্দে তিনি অকাল প্রয়াণ করেছিলেন বা বলতে পারো তার পরলোক গমন হয়েছিল। এটি গেল বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটি সামান্য পরিচয়। আরো অনেক ধরনের কথা বলার রয়েছে বঙ্কিমচন্দ্র সম্পর্কে, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা এতটা বলতে পারছি না। এবারে আমরা যেটি করব সেটি হলো আমাদের কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটির আমরা একটু সংক্ষিপ্ত বিষয়বস্তু জেনে নেব। চলো তাহলে শুরু করি। এই উপন্যাসে আমরা দেখতে পাই
হরিদ্রা গ্রাম রয়েছে। সেই হরিদ্রা গ্রামের এক বিত্তশালী জমিদার ছিলেন কৃষ্ণকান্ত রায়। এই কৃষ্ণকান্ত রায়ের বার্ষিক আয় ছিল প্রায় 2 লক্ষ টাকা। তখনকার দিনে 2 লক্ষ টাকা মানে প্রচুর টাকা। তার বার্ষিক আয় ছিল তাহলে 2 লক্ষ টাকা। এই যে তার সম্পত্তি, মানে এই যে জমিদারি, সেগুলিতে তারা কিনে কিনে অনেক বড় করেছিল, বিস্তার লাভ করেছিল। তো কৃষ্ণকান্ত একা করেনি, কৃষ্ণকান্তের সঙ্গে তার ভাইও যুক্ত ছিল। তার ভাইয়ের নাম ছিল রমাকান্ত রায়। কৃষ্ণকান্ত এবং রমাকান্ত দুজন মিলেই পরিশ্রম করে তাদের সম্পত্তি বাড়িয়েছিল। কিন্তু একটি সমস্যা হয়েছিল, যখন তারা জায়গা জমি কিনেছিল, তো সেই জায়গা জমিগুলো সমস্তই বড় দাদা কৃষ্ণকান্তের নামে কেনা হয়েছিল। ভাইয়ের নামে কিন্তু তেমনটা কেনা হয়নি। সমস্ত জায়গা জমির অধিকারী ছিলেন কৃষ্ণকান্ত রায়। এই উপন্যাস চলাকালীন আমরা দেখতে পাই তার যে ভাই ছিল রমাকান্ত, সেই রমাকান্তের কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়েছিল, মানে ভাইয়ের অকাল প্রয়াণ হয়েছিল। এবং অকাল প্রয়াণ হয়ে যাওয়ার ফলে সমস্ত মালিকানা অধিকারী হয়েছিল কৃষ্ণকান্ত। আর এদিকে রমাকান্তর একটি ছেলে ছিল, সেই ছেলের নাম ছিল গোবিন্দলাল। এদিকে কৃষ্ণকান্তের ছেলে ছিল দুটো, সেই ছেলের নাম ছিল হরলাল এবং বিনোদ। এবং একটি মেয়েরও উল্লেখ আমরা পাই, সেই মেয়ের নাম হলো শৈলবতী। কৃষ্ণকান্ত যখন একটু বয়স হয়েছিল, সেই বয়স হয়ে যাওয়ার ফলে তিনি একটি উইল করেছিলেন যে তার মারা যাওয়ার পর কে কতটুকু সম্পত্তি পাবে, সেই হিসেব নিকেশ করে তিনি একটি উইল তৈরি করেছিলেন। সেই উইলে তিনি হিসেব নিকেশ করে উল্লেখ করেছিলেন তার মৃত্যুর পর গোবিন্দলাল অর্থাৎ তার ভাইয়ের পুত্র পাবে 8 আনা, এবং তার যে 2 পুত্র রয়েছে, সেই 2 পুত্র পাবে 3 আনা করে, মানে 3 3 6। আর ওদিকে গোবিন্দলাল গেল 8। এবার থাকলো বাকি মেয়ে এবং স্ত্রী। মেয়ে এবং স্ত্রী পাবে 1 আনা এবং 1 আনা, তার মানে এরা 3 3 6, আর এদিকে 1 1 2 8। আর গোবিন্দলাল যেহেতু তার ভাইয়ের ছেলে, গোবিন্দলাল একাই পাবে 8 আনা। এটি তার উইলে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু এই উইল যখন কৃষ্ণকান্তের ছেলে হরলাল দেখেছিল, হরলাল রেগে গিয়েছিল এবং হরলাল এই উইলের বিপক্ষে গিয়েছিল, মানে বাবার সাথে একটু তর্কাতর্কিতে সে জড়িয়ে পড়েছিল। এবং শুধু তর্কাতর্কি নয়, হরলাল বাবাকে হুমকি দিয়েছিল যে তুমি যদি এই উইল পরিবর্তন না করো, তাহলে আমি এই উইল পুড়িয়ে দেব। কৃষ্ণকান্ত তখন রেগে যায় এবং রেগে গিয়ে হরলালকে 3 আনা ভাগ দেওয়ার কথা ছিল, সেখান থেকে কমিয়ে তাকে 1 আনা ভাগ দেওয়ার নতুন করে একটি উইল তৈরি করেছিল। হরলাল এতে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং কৃষ্ণকান্তকে সে ভয় দেখায় যে সে বাড়ি ছেড়ে চলে যাবে এবং কলিকাতা গিয়ে সে কোনো বিধবা মেয়েকে বিয়ে করে নেবে এবং তার বাবার যত মান সম্মান রয়েছে সেগুলি সে নষ্ট করে দিবে। এর ফলে কৃষ্ণকান্ত আরো রেগে যায়, আরো রেগে গিয়ে পরবর্তীকালে আবার উইল তৈরি করে এবং এই উইলে হরলালকে সম্পূর্ণভাবে তিনি বঞ্চিত করেন। কোনো টাকা পয়সা সম্পত্তি হরলালকে তিনি দেবেন না, এই কথা স্পষ্ট বলে দেন। হরলাল তার বাবার এই সিদ্ধান্তে রেগে গিয়ে এবার উইল যে লিখেছিল ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দের দ্বারস্থ হন এবং তাকে কিছু ঘুষ দিয়ে তাকে পুনরায় একটি নকল উইল তৈরি করতে বলেছিল। দেখো, যে ব্রহ্মানন্দ মানে উইল লেখক ছিল, সেই উইল লেখককে হরলাল 1000 টাকা বকশিস দিয়েছিল। বকশিস দিয়ে বলেছিল তুমি একটি নকল উইল তৈরি করো, সেখানে দেখাও যে হরলাল পাবে 12 আনা এবং বাকি যারা যারা রয়েছে সমস্তটা তারা ভাগ করে পাবে। প্রথমে ব্রহ্মানন্দ তার এই যুক্তিতে রাজিও হয়েছিল, মানে তার এই যে সে বুদ্ধি করেছিল এই বুদ্ধিতে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ব্রহ্মানন্দ যখন বুঝলো যে না এটি আমি অন্যায় করে ফেলবো, তখন ব্রহ্মানন্দ কিন্তু পিছিয়ে গিয়েছিল উইল লেখা থেকে। যখন হরলাল দেখলো যে ব্রহ্মানন্দ সহজে কিছুতেই নতি স্বীকার করছে না, সেক্ষেত্রে হরলাল ব্রহ্মানন্দকে একটি টোপ দিল। কি টোপ বলতো? তার ভ্রাতুষ্পুত্রী ছিল রোহিণী এবং এই রোহিণী ছিল বিধবা, রোহিণীর বিয়ে হচ্ছিল না। হরলাল ব্রহ্মানন্দকে টোপ দিল যে রোহিণীকে আমি বিয়ে করব, তুমি
উইলটি আমার নামে 12 আনা লিখে দাও। তো হরলাল দেখলো যে তার ভ্রাতুষ্পুত্রী রোহিণীর একটি উদ্ধার হয়ে যাবে, জমিদারের ছেলের সাথে বিয়ে হবে, সেই সূত্রেই আর কি, সেই কারণেই হরলালের বুদ্ধিতে ব্রহ্মানন্দ সেই উইল নকল একটি তৈরি করলো। এবং সত্যি বলতে কি, ব্রহ্মানন্দের কাছে আসল উইল এবং নকল উইল দুটোই তার জানা ছিল, কোথায় রাখা আছে না আছে। ব্রহ্মানন্দ কৃষ্ণকান্তের আসল উইলটি পাল্টিয়ে নকল উইলটি তার সিন্ধুকে গিয়ে ভরে রেখে আসলো, কিন্তু আসল উইলটি সে হরলালের কাছে না দিয়ে নিজের কাছেই রেখে দিল। এদিকে যখন উইলটি পরিবর্তন হয়ে যায়, জানে এখন হরলাল যে নকল উইলটি কৃষ্ণকান্তের সিন্ধুকে ভরে রাখা আছে। কৃষ্ণকান্ত আজ যদি মারা যায়, কাল সেই নকল উইলটি সবার সামনে আসবে এবং তার ফলে সে বড়লোক হয়ে যাবে। যাই হোক, দেখলো এখন যে আমার তো কাজ হাসিল হয়ে গেছে, এবার সে তার কথা পাল্টে দিল। রোহিণীকে বিয়ে করার কথা ছিল, রোহিণীকে এখন সে বিয়ে করবে না। এদিকে ব্রহ্মানন্দ দেখলো এ তো ভারী বিপদ। আসল উইলটি তখন ব্রহ্মানন্দ হরলাল যাতে কোনোভাবেই না পায় সে কিন্তু লুকিয়ে রাখলো। এদিকে রোহিণী বিধবা হওয়ার জ্বালায় সমাজে সে কিছুটা পিছিয়ে ছিল, পিছিয়ে বলতে কি সমাজচ্যুত হয়েছিল, এবং এই যে দুঃখ, এই দুঃখর ভারে তার মন সবসময় ভারাক্রান্ত হয়ে থাকলো। এবং পুকুর ঘাটে গিয়ে সে একা একা বসে থাকতো, কান্না করত। তার যে মনের দুঃখ, সেই দুঃখ কাউকে বলার ছিল না, তাই সে একা 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 গিয়েই পুকুর ঘাটে কান্না করত। হঠাৎ এমন সময় আমরা দেখতে পাই গোবিন্দলাল। গোবিন্দলাল মানে কে বলতো? কৃষ্ণকান্তের ভাইয়ের ছেলে। সেই গোবিন্দলাল কোনো একদিন কোনো এক সময় সেই পুকুর পাড়ে ঘুরতে এসেছিল। ঘুরতে এসে যখন সে দেখলো যে রোহিণী নামক একজন, রোহিণী দেখতে ভালো ছিল, সুন্দরী ছিল, সেই রোহিণী একা একা পুকুর ঘাটে বসে কান্না করছে। গোবিন্দলাল তখন তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু রোহিণী তখন তাকে কিছু বলেনি। গোবিন্দলাল এভাবে দু একদিন রোহিণীর সাথে কথা বলার ফলে গোবিন্দলালের প্রতি রোহিণী কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছিল, এবং সত্যি বলতে কি গোবিন্দলালকে তার মনে মনে পছন্দ হয়েছিল। এবং রোহিণী এই সব ব্যাপারগুলো জানতেন যে আসল উইলে গোবিন্দলালকে 8 আনা দেওয়া ছিল। এখন যে নকল উইলটি, যেটি হরলাল পাল্টে কৃষ্ণকান্তের কাছে রেখে দিয়েছিল তার সিন্ধুকে, সেখানে গোবিন্দলাল সামান্য কিছুই পাবে, আর হরলাল যে কিনা ঠগ বাটপার, সে সেখানে 12 আনা পাবে। তাই রোহিণী ভাবলো গোবিন্দলাল এত ভালো মনের মানুষ, গোবিন্দলালকে আমার কারণে, কারণ যেহেতু বিয়ে হওয়ার কথা ছিল সেই কারণেই ব্রহ্মানন্দ এই উইলটি লিখেছিল, বললো আমার কারণে গোবিন্দলাল যাতে না ঠকে সেই ব্যবস্থা রোহিণী করতে চাইলো। মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, গোবিন্দলাল যাতে না ঠকে সেই কারণে ব্রহ্মানন্দের কাছে যে আসল উইলটি ছিল সেই উইলটি নিয়ে রোহিণী পুনরায় কৃষ্ণকান্তের ঘরে গেল। সেখানে গিয়ে নকল উইলটি বের করে আসল উইলটি রাখার চেষ্টা করলো, কিন্তু এখানে ঘটলো একটি বিপত্তি। কি বিপত্তি বলতো? রোহিণী ধরা পড়ে গেল কৃষ্ণকান্তের কাছে। কৃষ্ণকান্ত তাকে চুরি করার অপরাধে, আসলে কৃষ্ণকান্ত ভেবেছিল যে রোহিণী হয়তো আসল উইলটি নিয়ে নকল উইল রাখতে গিয়েছিল, কিন্তু সেটি ছিল না, ও নকল উইলটি নিয়ে আসল উইলটি রাখতে গিয়েছিল। কিন্তু কৃষ্ণকান্ত উল্টা ভাবলো, রোহিণীকে গ্রেপ্তার করলো। যখন এই ঘটনাটি ঘটেছিল, মানে রোহিণী যখন উইলটি পরিবর্তন করতে এসেছিল, তখন ছিল রাত। সেই রাত্রে কৃষ্ণকান্ত তাকে বন্দি করে রেখে দিয়েছিল। পরের দিন ব্যাপারটি জানাজানি হয়ে যায় সকালবেলা, যে রোহিণী তার উইলটি, কৃষ্ণকান্তের উইল, মানে জমিদার কৃষ্ণকান্তের উইল পরিবর্তন করতে এসেছিল। এখন যখন এই ব্যাপারটি জানাজানি হয়ে যায়, তখন গোবিন্দলাল, এবং বলে রাখি গোবিন্দলালের স্ত্রীর নাম ছিল ভ্রমর, গোবিন্দলাল এবং ভ্রমর সেখানে দাঁড়িয়েছিল। গোবিন্দলাল দেখতে খুব সুন্দর ছিল, সুশ্রী, এবং তার বউ মানে স্ত্রী ভ্রমর, সে ছিল কালো, কুৎসিত, একটু বেটে। মনটার ভালো, কিন্তু গোবিন্দলালের সাথে কোনো মতেই তার স্ত্রী যায় না। মানে ভ্রমর দেখতে কালো প্লাস একটু ছোট, বেটে। রোহিণী যে এই কাজ করতে এসে ধরা পড়েছিল, আসলে রোহিণী যে কারো খারাপ করতে এসেছিল এটা গোবিন্দলাল এবং ভ্রমর
বা তার বাড়ি থেকে বা তাদের বাড়ি থেকে যে কিছু চুরি করার অভিপ্রায়ে রোহিণী এখানে এসেছিল, সেটিও গোবিন্দলাল এবং ভ্রমর বিশ্বাস করতে চাইলো না বা বিশ্বাস করলেও না। তারা রোহিণীকে নিরপরাধ মনে করলো। কিন্তু গোবিন্দলাল যখন কৃষ্ণকান্তের কাছে বলতে গেল যে রোহিণী আসলেই অপরাধী নয়, তখন কৃষ্ণকান্ত তাকে উল্টো বুঝিয়ে বলল যে দেখো, এই রোহিণী হরলালের সাথে মিলিত হয়েছে এবং নিশ্চয়ই হরলালের সাথে মিলিত হয়ে সে নকল উইল রাখতে এসেছিল, আসল উইলটি নিতে এসেছিল, এটি কৃষ্ণকান্ত মনে করেছে। যখন সকলে মিলে রোহিণীকে জিজ্ঞেস করলো তুমি আসল কথাটা খুলে বলো তো কি হয়েছে, রোহিণী কিচ্ছুটি বলল না, সে চুপ করে বসে থাকলো। মানে সে কি হয়েছিল কি না হয়েছিল কি ব্যাপার বৃত্তান্ত কিচ্ছু বলল না। পরের দিন আমরা রোহিণীকে দেখতে পাই ভ্রমরের ঘরে। গোবিন্দলাল যখন রোহিণীকে ভ্রমরের ঘরে দেখতে পেল যে দুজন মিলে বসে রয়েছে, আসলে তাকে ঘর বন্দি করে, ওটাই আর কি তার বন্দি, বেরোতে দিবে না, ছাড়বে না, এটাই তার বন্দিশালা। তো যখন গোবিন্দলাল একা ভাবে জিজ্ঞেস করলো যে ব্যাপারটি কি বলো তো, তুমি কেন এসেছিলে এরকম চুরি করতে, তখন আসল ঘটনাটি রোহিণী তাকে খুলে বলল যে আপনাকে বাঁচাতে গিয়েই আমি এই কাজটি করেছিলাম। তখন গোবিন্দলাল বুঝতে পেরেছিল যে রোহিণী হয়তোবা তার প্রেমে পড়েছে বা তার প্রতি আকৃষ্ট হয়েছে। যখন সে জানতে পারলো যে রোহিণী তার প্রতি আকৃষ্ট হয়েছে, গোবিন্দলাল, যেহেতু রোহিণী দেখতে সুন্দর ছিল আর ভ্রমর দেখতে একটু কুৎসিত ছিল, গোবিন্দলালও ধীরে ধীরে রোহিণীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং রোহিণীকে আশ্বস্ত করলো যে রোহিণীকে গোবিন্দলাল যে কোনো উপায়ে তাকে কারারুদ্ধ থেকে মুক্ত করবেই এবং তাকে একটি শর্ত দিল যে তোমাকে আমি এখান থেকে মুক্ত করব, কিন্তু তুমি আমাদের গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাবে, তুমি এখানে থাকবে না। গোবিন্দলাল প্রথমে ভেবেছিল যে সে নিজে যাবে না, ভ্রমরকে পাঠিয়ে কৃষ্ণকান্তের কাছে আবেদন জানাবে যে রোহিণীকে তিনি যেন মুক্ত করে দেন, কিন্তু ভ্রমর সে কাজ করতে অস্বীকার করলো। মানে ভ্রমর জানালো যে আমি যাব না আমার শ্বশুর মশাইয়ের কাছে, শ্বশুর মশাই বলতে কৃষ্ণকান্তের কাছে। তখন গোবিন্দলাল যখন দেখলো যে ভ্রমরের দ্বারা তো কাজ আর হলো না, তখন সিদ্ধান্ত নিল যে আমি নিজে গিয়েই কৃষ্ণকান্তকে বা তার যে জ্যাঠামশাই, সেই জ্যাঠামশাইয়ের কাছে অনুরোধ করবেন যাতে তিনি রোহিণীকে ছেড়ে দেন। কৃষ্ণকান্তের কাছে যখন গোবিন্দলাল গিয়ে সমস্ত ব্যাপারটি খুলে বলল, খুলে তো সেভাবে বলেনি, মানে আবেদন জানালো এবং রোহিণীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলো, তখন কৃষ্ণকান্ত আর সেই ব্যাপারে মাথা ঘামালো না। কৃষ্ণকান্ত বলল তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, সমস্ত দায়িত্ব আমি তোমার হাতেই ছেড়ে দিলাম, তুমি যদি ভালো বুঝো তো ছেড়ে দাও, তুমি যদি ভাবো যে তাকে বন্দি করে রাখবে তো বন্দি করে রাখো। যাই হোক, সমস্ত দায়িত্ব গোবিন্দলালের ঘাড়েই এসে পড়লো। গোবিন্দলাল যথারীতি রোহিণীকে মুক্ত করে দিল এবং রোহিণীর কলকাতা যাওয়ার ব্যবস্থা বা দেশ ত্যাগ করার ব্যবস্থা সে করতে লাগলো। এই অবস্থায় রোহিণী বেঁকে বসলো, সে দেশ ত্যাগ করবে না এ কথা গোবিন্দলালকে জানিয়ে দিল। রোহিণী এই কারণে কলকাতা ছেড়ে বা মানে দেশ ত্যাগ করতে চেলো না, হরিদ্রা গ্রাম ছেড়ে যেতে চাইলো না, এই কারণেই যে সেখান থেকে চলে গেলে সে গোবিন্দলালকে আর কোনোদিন দেখতে পারবে না, আর এ কথা সে গোবিন্দলালকে জানিয়েও দিল। গোবিন্দলালকে সরাসরি রোহিণী এ কথা জানিয়েছিল যে কলকাতা কেন যাবে না। এবার ভালো কথা, এটা রোহিণী এবং গোবিন্দলালের মধ্যে থাকলেই ভালো হতো। গোবিন্দলাল আবার সাদা মনে গিয়ে ভ্রমরের কাছে সমস্ত গল্প করেছিল যে এই কারণে রোহিণী এই গ্রাম ছেড়ে যেতে নারাজ। ভ্রমর তখন দাসী মারফত রোহিণীর কাছে একটি চিঠি পাঠায়। এই চিঠিতে লিখেছিল যে রোহিণীকে সে দেখতে পারে না, তার মানে শত্রু টাইপের আর কি, এবং তাকে বলেছিল সে যেন নদীতে গিয়ে বা পুষ্করিণীতে গিয়ে গলায় কলসি বেঁধে সে যেন ডুবে মরে। পরের দিন গোবিন্দলাল যখন বারুণীর ঘাটে হাঁটতে গিয়েছিল, তখন সে দেখতে পায় রোহিণী একটি কলসি নিয়ে সেই বারুণীর ঘাটে জল নিতে এসেছিল এবং খানিকক্ষণ বাদে দেখতে পেল যে রোহিণী নেই, শুধু একটি কলসি
ভাসছে জলের ওপর। কিছুক্ষণ বাদে বুঝতে পারে যে রোহিণী হয়তোবা আত্মহত্যার চেষ্টা করছে। তখন তৎক্ষণাৎ সেখান থেকে রোহিণীকে উদ্ধার করে গোবিন্দলাল উপরে নিয়ে আসে, মানে ডাঙ্গায় নিয়ে আসে, এবং তার কারণ আত্মহত্যার কারণ জিজ্ঞেস করলে সে জানতে পারে যে রোহিণী সত্যি সত্যি গোবিন্দলালকে ভীষণ ভালোবেসে ফেলেছে। তারপর রোহিণীকে এই অবস্থায় গোবিন্দলালের দেখে ভীষণ কষ্ট হয় এবং তার কষ্টটা সে মনে মনে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে সেও রোহিণীকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। এইবার এই কথা তো আর ভ্রমরকে বলা যায় না যে মনে মনে সে ভালোবেসে ফেলেছে, তাই মনে কষ্ট নিয়েই সে চুপচাপ বাড়িতে এসে বসে থাকলো। ভ্রমর যখন জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে, গোবিন্দলাল কোনো উত্তর দিল না, শুধু একটি কথাই বলল, এই উত্তরটি আমি তোমাকে 2 বছর পরে দিব। ভ্রমর যেন 2 বছর একটু ধৈর্য ধরে থাকে, 2 বছর পরে তাকে উত্তর দিবে। আর এদিকে রোহিণী যখন গেলই না, গোবিন্দলাল সিদ্ধান্ত নিল এই ঝামেলা থেকে বা এই যে একটি প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, এখান থেকে বাঁচতে হলে কাউকে না কাউকে এই গ্রাম ত্যাগ করতেই হবে। তো রোহিণী যখন গেল না, সিদ্ধান্ত নিল গোবিন্দলাল যে আমি তাহলে চলে যাই। তো জমিদারি কাজের অজুহাত দেখিয়ে গোবিন্দলাল 2 বছরের জন্য বা কিছুদিনের জন্য বলতে পারো বান্দরখালী নামক একটি জায়গায় চলে গেল। গোবিন্দলাল যখন বন্দরখালী যেতে চাইলো, তখন ভ্রমরও তার সাথে বন্দরখালী যাবার জন্য গোবিন্দলালের কাছে অনুরোধ করলো এবং তার পরিবারের কাছে অনুরোধ জানালো। কিন্তু ভ্রমরের মা গোবিন্দলালের সাথে ভ্রমরকে পাঠাতে নারাজ হলো এবং ভ্রমরকে যেতে দিল না। তো কাজে কাজেই কি হবে, গোবিন্দলাল একাই বন্দরখালীতে চলে গেল। গোবিন্দলালের সাথে বিচ্ছেদের পরে ভ্রমরের মন কিছুতেই টিকলো না বাড়িতে। তার শরীর স্বাস্থ্য সব ধীরে ধীরে খারাপ হতে থাকলো। সে ভালো মতন খাওয়া দাওয়া করলো না, মন তার অশান্ত হয়ে থাকলো সব সময়। দেখো, শরীর অসুস্থ হলেও ভ্রমর সেই সময় ওষুধ খেতে চাইলো না। একটা বিচ্ছেদের অবস্থা বুঝতেই পারছো তোমরা। তো সেই অবস্থায় একটা মানুষের মানসিক অবস্থা কেমন থাকতে পারে। সেই সময় তাদের বাড়ির একটি চাকরানী ছিল, সেই চাকরানী নাম হলো ক্ষীরি চাকরানী। সেই ক্ষীরি চাকরানী কিছুটা কৌতূহল বশত, কিছুটা ঈর্ষা বশত ভ্রমরের মনে বিষ প্রবেশ করাতে থাকলো। ক্ষীরি যখন গোবিন্দলালের হয়ে মানে গোবিন্দলালের বিপক্ষে ভ্রমরের কাছে তার কানে বিষ মেশাতে থাকলো, তখন ক্ষীরিকে ভ্রমর অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। স্বামীর বিরুদ্ধে সে কোনো কথা শুনতে রাজি নয়। এমন অবস্থায় ক্ষীরি চাকরানী যে ছিল তার প্রচন্ড সেটা মান সম্মানে আঘাত করলো, এবং যেহেতু তাদের বাড়ির চাকরানী সমস্ত ব্যাপারটি সে জানে, ক্ষীরি বাইরে বেরিয়ে গোবিন্দলাল এবং রোহিণীর এই যে একটি প্রণয়ের সম্পর্ক হঠাৎ করে তৈরি হয়েছিল, সেই সম্পর্কটি সকলকে মানে পাড়া প্রতিবেশী যারা যারা আছে সবাইকে ঢোল পিটিয়ে বলতে শুরু করলো। দেখো, যখন এই কথাটি বাইরে প্রচলিত হতে থাকলো, তখন সেটি আগুনের মতো চারিদিকে ছড়িয়ে গেল এবং এর মধ্যেই প্রচার এটা হয়ে গেল যে গোবিন্দলাল রোহিণীকে 7,000 টাকার অলংকার কিনে দিয়েছে। এদিকে রোহিণী যখন খবরটি পেল, কারণ অ্যাকচুয়ালি গোবিন্দলাল তো তাকে কিছুই কিনে দেয়নি, তাদের সাথে কোনো রকম সম্পর্ক তৈরিই হয়নি। এদিকে রোহিণী যখন ব্যাপারটি শুনলো, তখন রোহিণী মনে সন্দেহ করলো যে ভ্রমর হয়তোবা ঈর্ষাবশত তার নামে এই রটনাটি রটিয়েছে। তাই রোহিণী কিছুটা ক্ষিপ্ত হয়েই বলতে পারো কিছুটা নকল অলংকার এবং একটি বেনারসি শাড়ি সেটি ভ্রমরকে দেখালো এবং বলল যে এই দেখো গোবিন্দলাল এগুলি আমাকে কিনে দিয়েছে। রোহিণী যখন ভ্রমরকে এই সমস্ত জিনিসগুলো দেখালো, বেনারসি এবং নকল অলংকার, তখন ভ্রমর ভীষণ মর্মাহত হয়, মানে তার মন ভেঙে যায়। সে মর্মাহত হয়ে গোবিন্দলালের উদ্দেশ্যে একটি চিঠি লিখে সমস্ত ব্যাপারটি খোলসা করে। গোবিন্দলাল যখন সেই চিঠিটি পায়, সেই চিঠিটি পেয়ে পড়ে এবং তারপরে সে ভীষণ মর্মাহত হয়, মানে তারও মন ভেঙে যায়। একই সঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে থাকি। ওই যে উইল লেখক ব্রহ্মানন্দ ছিল, সেই ব্রহ্মানন্দ যখন ব্যাপারটি জানলো যে রোহিণীর সম্পর্কে কিছুটা
অপমানজনক কথাবার্তা পাড়ায় প্রচলিত হয়েছে। তখন ব্রহ্মানন্দ গোবিন্দলালকে একটি চিঠি পাঠায় যে ভ্রমর তার চাকরানীকে দিয়ে পাড়ায় পাড়ায় এই ঢেরা পিটিয়ে দিচ্ছে বা খবর প্রচলিত করছে যে গোবিন্দলাল রোহিণীকে 7,000 টাকার জিনিস কিনে দিয়েছে। এটি ব্রহ্মানন্দ মনে করছে যে ভ্রমর করাচ্ছে। এবার ব্যাপারটি যখন গোবিন্দলাল বুঝতে পারলো যে ওদিকে একটি বিশাল মানে একটি ঘটনা ঘটছে আর কি, তো সেই সময় গোবিন্দলাল নৌকা করে বাড়ি ফিরে। যখন গোবিন্দলাল বাড়ি ফিরে আসে এবং ভ্রমর শুনতেও পায় যে গোবিন্দলাল বাড়ি ফিরে আসছে, অভিমানে বলো আর দুঃখেই বলো ভ্রমর বাপের বাড়ি চলে যায়। মানে ভ্রমর চায় না সে গোবিন্দলালকে তার মুখ দেখাবে। এবার গোবিন্দলাল এসে যখন বাড়িতে উপস্থিত হয়, এসে নিয়ে দেখতে পায় যে ভ্রমর সেখানে নেই। দুজনের মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং গোবিন্দলালও ভ্রমরকে আর তার মুখ না দেখানোর সিদ্ধান্ত নেয়। এই সময়টিতে গোবিন্দলাল যখন একা হয়ে যায় আর ভ্রমরও যখন বাপের বাড়িতে চলে যায়, তার মনে পড়ে রোহিণীর কথা এবং রোহিণীর সাথে সে আরো ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করে। শুধু মেলামেশা শুরু করে না, তাদের মধ্যে আরো প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি আরো বেশি করে বেড়ে যায় ভ্রমরের অনুপস্থিতিতে। এই সমস্ত ঘটনা কৃষ্ণকান্ত কিছুই জানতেন না। এদিকে কৃষ্ণকান্ত বৃদ্ধ হয়েছে, তার কিন্তু জটিল রোগ আক্রান্ত হয়েছে এবং সে কিন্তু মানে কিছুদিনের মধ্যেই মারা যাবে, এটি সে বুঝতে পারে। যখন দেখলো যে গোবিন্দলাল তার ছোট্ট পুত্রবধূ, মানে ভ্রমর তো ছোট বাচ্চাই ছিল আর তাছাড়াও সে অতটা বয়স্ক না আর ছোট, আর সে কৃষ্ণকান্তের ভীষণ প্রিয় ছিল ভ্রমর। তো সেই ব্যাপারটি যখন জানাজানি হয়ে যায় যে গোবিন্দলাল রোহিণীর সাথে এখন প্রেম লীলায় মত্ত, ভ্রমরকে সে পাত্তা দিচ্ছে না, কৃষ্ণকান্ত করলো কি, কৃষ্ণকান্ত উইলটি আবার পরিবর্তন করলো। সেখানে পরিবর্তন করে গোবিন্দলালের নাম কেটে তার সমস্ত সম্পত্তি সে ভ্রমরকে দিয়ে দিল। যখন উইলটি পরিবর্তন হলো, মানে একটি গোবিন্দলালের নাম কেটে ভ্রমরের নাম উইলে ঢুকে গেল, সেই রাত্রেই কৃষ্ণকান্ত মারা গেল। শ্বশুর মশাইয়ের মৃত্যু সংবাদ শুনে ভ্রমর তার বাপের বাড়ি থেকে ছুটে এলো, কিন্তু সামনাসামনি গোবিন্দলালের সাথে দেখা হলেও তাদের দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা হলো না। কৃষ্ণকান্তের শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর যে উকিল মানে যে দলিল লেখে, সেই দলিল লেখক ব্রহ্মানন্দ উইলটি যেটি ছিল উইলটি সকলের সামনে পড়ে শোনালো এবং সকলের সামনে পড়ে শোনানোর পর দেখা গেল যে গোবিন্দলাল যে অর্ধেকাংশ মানে যেই 8 আনা পাওয়ার কথা ছিল সেটি ভ্রমর পেয়ে গেছে এবং গোবিন্দলাল কিছুই পায়নি। তো অর্ধেক সম্পত্তির মালিক ভ্রমর হয়ে গেল। ভ্রমর তখন গোবিন্দলালকে বোঝালো যে আমার সম্পত্তি মানেই তোমার সম্পত্তি, আমার তো নিজের বলতে কিছু নেই, তুমি মন খারাপ করো না, এটি তোমার সম্পত্তি, তুমি ধরে নাও। সেই সময়টি একটু দেরি হয়ে গেছিল, তখন গোবিন্দলাল পুরোপুরি রোহিণীর প্রেমে মত্ত বা রোহিণীর প্রতি মুগ্ধ। তাই ভ্রমর যতই ভালো কথা বলুক না কেন, ভ্রমরের কথাগুলি তার কানে পৌঁছলোই না। এইবার ভ্রমরের কথা সে না কানে দিয়ে সে কিন্তু রোহিণীর সাথে প্রণয়লীলাতেই মত্ত থাকলো। এই সময়টাতে দেখো কৃষ্ণকান্তের বউ মানে তার যে জেঠিমা গোবিন্দলালের, সে কিন্তু চাইলেই বড় গিন্নি হয়ে, যেহেতু সে বাড়ির এখন কর্তা বা কর্ত্রী, সে চাইলেই তাদের সম্পর্কটি কিন্তু ঠিক করে দিতে পারতো ভুল বুঝাবুঝি। সে কি করলো, সে একটি দুজনের মধ্যে প্রবেশ করলো না। সে সেই সময় ঝামেলা এড়ানোর জন্য সেখান থেকে কাশী যাত্রা করার সিদ্ধান্ত নিল। তার মা যেহেতু কাশী যাবে একথা গোবিন্দলাল জানতে পারলো, তাই গোবিন্দলালও তার মায়ের সাথে কাশী যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মাকে পৌঁছে দিয়ে সেও অন্যত্র চলে যাবে একথা সবাইকে জানিয়ে দিল। আর এদিকে রোহিণী যেহেতু ওই পাড়াতেই থাকলো, গোবিন্দলাল তার সাথে প্রণয় লীলায় মত্ত ছিল কিন্তু তাকে তো নিয়ে যায়নি, আর ভ্রমরও বাড়িতেই থাকলো। তো এদের দুজনকে রেখে গোবিন্দলাল তার মাকে নিয়ে কাশী চলে গেল এবং রোহিণীর মনে গোবিন্দলালের যে স্মৃতি, সেই স্মৃতিটুকুই থেকে গেল। দেখো আমাদের যে এই উপন্যাসের প্রথম পর্বটুকু, এই প্রথম পর্বটুকু ছিল এটুকুই। এর পরবর্তী যে পর্ব সেটি এবার আমরা দেখে নেব। পরবর্তী পর্বে আমরা দেখতে পাই যে ওরা দুজন মানে তার মা এবং গোবিন্দলাল কাশী পৌঁছেছে। সেখান থেকে একটি সংবাদও এসেছে যে তারা ভালোভাবে কাশী পৌঁছে গেছে এবং সেই সংবাদটি বাড়িতে আসার পর কিছুদিনের মধ্যেই রোহিণীকে আমরা গ্রাম ছেড়ে চলে যেতে দেখতে পাই অসুস্থতার কারণ দেখিয়ে। দুজন একসাথে গ্রাম ছেড়ে চলে গেল, গোবিন্দলাল আগে গেল, রোহিণী পরে গেল।
এই ক্ষেত্রে ভ্রমরের একটু সন্দেহ হলো যে দুইজন হয়তো চালাকি করেই এই ঘটনাটি ঘটেছে। ভ্রমর আরো ভেঙে পড়লো এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটলো। এদিকে ভ্রমরের বাবা খুব চিন্তিত হয়ে পড়েন মেয়ে এই দুর্দশা দেখে। ভ্রমরের বাবা মাধবীনাথ গোবিন্দলালকে যে কোনো ভাবে খুঁজে বের করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তিনি লোক লাগিয়ে দেন যে তোমরা যেভাবেই পারো গোবিন্দলালকে খুঁজে বের করো। তিনি যথারীতি লোকের মারফত খোঁজও পেয়ে যান গোবিন্দলালের। তারা জানতে পারে প্রসাদপুর থেকে 1 ক্রোশ দূরে গোবিন্দলাল একটি কুঠিতে রোহিণীকে নিয়ে সংসার পেতেছিল, এটি তারা জানতে পারে। মাধবীনাথের দ্বারা প্রেরিত একজন ব্যক্তি নিশাকর, সেই নিশাকর ভ্রমরদের অনুরোধে মানে ভ্রমরের বাবার অনুরোধে গোবিন্দলাল এবং রোহিণী যেখানে বাস করত সেই জায়গাটিতে খোঁজ খবর আনতে পৌঁছলো। সে যখন গিয়ে পৌঁছলো তখন তাদের বাড়ির যে চাকর ছিল মানে ওই জায়গাটা যে কুঠিরে যারা বাস করত সেই চাকরকে খবর দিল যে একজন লোক এসেছে, তুমি তোমার বাবু গোবিন্দলালকে ভেতর থেকে ডেকে নিয়ে আসো। যখন নিশাকর সেই চাকরটিকে খবর দিতে বলে দেখছে যে গোবিন্দলাল আসতে দেরি করছে, সেই সময় সে সিদ্ধান্ত নিল যে একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখি না, আমি তো দাঁড়িয়েই রয়েছি। সে যখন ঘুরে দেখতে গেল তখন সে রোহিণীকে দেখতে পেল আর রোহিণীও নিশাকরকে দেখতে পেল। আসলে নিশাকর ছিল প্রচন্ড মানে সৌন্দর্যশালী, মানে সে এতটাই সৌন্দর্য ছিল তার যে সে ভীষণ মনোমুগ্ধকর দেখতে এবং রোহিণী তার এই সুন্দর রূপের প্রতি মুগ্ধ হয়ে পড়ল। গোবিন্দলালকে খুঁজতে গিয়ে নিশাকর যখন চারিদিকে ঘুরেও দেখলো তার আসতে দেরি হচ্ছে, সেই সময় গোবিন্দলাল নিজের কৌতূহল বশতই গোবিন্দলালের ঘরে প্রবেশ করলো। মানে নিশাকর গোবিন্দলালের ঘরে প্রবেশ করলো। সে নিজের নাম গোপন রাখলো। নিজের নাম গোপন রেখে সে বলল যে তার নাম রাসবিহারী দে। সে গোবিন্দলালকে জানালো যে ভ্রমরের জায়গা জমি সে কিনবে এবং সে বিলি নিতে এসেছে এবং বিলি নেওয়ার ফলে গোবিন্দলালের কাছে সে অনুমতি নিতে এসেছে যে ভ্রমরের জায়গা জমি আমি কিনবো, তো সেই কেনার ক্ষেত্রে যেহেতু তুমি তার স্বামী তো সেক্ষেত্রে তোমার অনুমতি আমি নিতে চাই। এইবার হঠাৎ করে অনেকদিন ধরে ভ্রমর কথাটি সে শোনেনি, যখন এই লোকটির কাছ থেকে গোবিন্দলাল ভ্রমরের নাম শুনলো এবং ভ্রমরের ব্যাপারে জানতে পারলো তখন তার মন হঠাৎ করে ভ্রমরের জন্য কৌতূহলী হয়ে উঠল। নিশাকর চলে যাওয়ার পর আমাদের যে গোবিন্দলাল ছিল সেই গোবিন্দলালের মন ভারাক্রান্ত হয়ে যায় এবং সে অঝরে কান্না করতে শুরু করে। এইবার আরেকটি ঘটনা ঘটেছে যে যখন তারা দুজন মিলে কথা বলছিল না এই যে নিশাকর আর গোবিন্দলাল, সেই সময় রোহিণী দরজার বাইরে থেকে আড়ালে কান পেতে সমস্ত কথাগুলি শুনেছিল। এটি নিশাকর বুঝতেও পারে যে রোহিণী কান পেতে বা আড়ি পেতে সবকিছু শুনছে। নিশাকর যখন চলে গেল, নিশাকর চলে যাওয়ার পর রোহিণীর মনে তার সাথে দেখা করার একটি প্রবল বাসনা জন্মায়। তখন সে রূপা নামক যে চাকরানীটি ছিল সেই রূপা চাকরানীকে দিয়ে নিশাকরের সাথে একটি সাক্ষাতের পরামর্শ করে এবং সেই জন্য সে তার চাকরানীকে 5 টাকা বকশিশও দিয়েছিল। আসলে রোহিণীর একটা মাত্রই বাসনা ছিল, সেই বাসনা হলো নিশাকর অপূর্ব সুন্দর একজন পুরুষ ছিল, সেই পুরুষের মন জয় করাই ছিল রোহিণীর একমাত্র বাসনা। এরপর রূপা চাকর বা চাকরানীর সাহায্যে নিশাকরের সাথে রোহিণীর একটি সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। চিত্রা নদীর তীরে সন্ধ্যার সময় একটি বকুল গাছ রয়েছে, সেই বকুল গাছ তলায় নিশাকর এবং রোহিণীর একটি সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। গোবিন্দলাল এই কয়দিনে রোহিণীর যে মতিভ্রম হয়েছে বা রোহিণী যে অন্য কোনো মতলব এসেছে এইটি বুঝতে পারে এবং যখন রোহিণী বকুলতলায় দেখা করতে গিয়েছিল নিশাকরের কাছে বা নিশাকরের সাথে, গোবিন্দলালও ঠিক তার পিছন পিছন তাকে দিক নির্দেশ করে মানে গোবিন্দলাল তার পিছন ধাওয়া করে বা তার পিছনে চুপি চুপি রোহিণীর সেই বকুলতলায় গিয়ে উপস্থিত হয় এবং পেছন থেকে তার গলা টিপে ধরে। কোন রকম নিশাকর নিজের প্রাণ নিয়ে সেখান থেকে তো পালিয়ে যায়,
কিন্তু রোহিণী গোবিন্দলালের কাছে ধরা পড়ে যায়। রোহিণীকে সে নিজের বাড়িতে বা যেখানে তারা বাস করত সেই ঘরে নিয়ে আসে এবং ঘরে নিয়ে এসে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং গোবিন্দলাল নিজের বন্দুক বার করে রোহিণীকে গুলি করে মেরে ফেলে এবং তারপরে বুঝতে পারে যে আমি একটি ভুল করে ফেললাম এবং তারপরে নিজেও নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে ভ্রমরের দীর্ঘদিন এইভাবে অবহেলায় থাকার ফলে তার জটিল রোগ ধরা পড়ে। ভ্রমরকে দেখাশোনা করা বলতে তার বড় দিদি যামিনী তার দেখাশোনা করত বা বলতে পারো তার সেবা শুশ্রূষা করত। পুলিশ গোবিন্দলালের প্রচুর খোঁজ করে কিন্তু গোবিন্দলালকে খুঁজে পায় না, গোবিন্দলাল লুকিয়ে থাকে। তারপর ভ্রমর যেহেতু মাতুলালয় ছিল বা মামার নিজের মায়ের বাড়িতে ছিল, তো সেক্ষেত্রে যামিনীর কথা মতো সে হরিদ্রা গ্রামে চলে এসেছিল ভ্রমর। সেই সময় এমন সময় মানে প্রায় 5 বছর হয়ে গেছে গোবিন্দলালের নিরুদ্দেশ হওয়া। প্রায় 5 বছর পর একদিন খবর আসে যে গোবিন্দলাল পুলিশের হাতে ধরা পড়েছে, মানে পুলিশ গোবিন্দলালকে খুঁজে বের করেছে। আর এদিকে ভ্রমরেরও শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। গোবিন্দলালকে পুলিশরা গ্রেপ্তার করে যশোরের আদালতে তুলেছিল এবং যশোরের আদালতেই গোবিন্দলালের বিচারের ব্যবস্থা করা হয়। গোবিন্দলাল এদিকে চিঠি লিখেছিল দেওয়ানের কাছে কিছু অর্থ সাহায্য চেয়ে, মানে তার টাকা পয়সার প্রয়োজন আছে জামিন হতে, সেই জন্য তার বাড়িতে গোবিন্দলাল চিঠি লিখেছিল। এরপর ভ্রমর তার বাবার সাহায্য নিয়ে গোবিন্দলালের কাছে টাকা পয়সা পাঠিয়েছিল খুব মানে বুদ্ধি পরামর্শ করেই। এরপর গোবিন্দলালকে পুলিশের হাত থেকে বা আইন আদালতের হাত থেকে বাঁচানো সম্ভব হয়ে গিয়েছিল, কিন্তু সেই বাঁচানোর পরেও গোবিন্দলাল যে ফিরে আসবে নিজের গ্রামে সেটা আসেনি। বাঁচানোর পরে যখন পুলিশ ছেড়ে দিয়েছিল সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আবার। এরপর গোবিন্দলালের যা কিছু সামগ্রী ছিল, মানে টাকা পয়সা জমি জমা সবকিছু সে ধীরে ধীরে বিক্রি করে দিতে লাগলো এবং বিক্রি করে দিয়ে এমন এক দুর্বিষহ অবস্থা তার হয়ে গেল যে একটি সাধারণ মানুষের মতো সে জীবনযাপন করতে শুরু করলো। তখন গোবিন্দলাল ভ্রমরকে একটি চিঠি লিখেছিল। সে চিঠিতে জানিয়েছিল যে 3 বছর ধরে সে ভিক্ষা করে নিজের প্রাণ বাঁচিয়েছে, মানে 3 বছর ভিক্ষা করে সে নিজে বেঁচেছে। তাই গোবিন্দলাল এখন ক্লান্ত হয়ে পড়েছে। গোবিন্দলালের তাই শেষ ইচ্ছা সে হরিদ্রা গ্রামে এসে তার বাকি জীবনটা কাটাতে চায়। ভ্রমরের সাথে অবশ্যই সে তার বাকি জীবনটা কাটাতে চায়। এই চিঠিটি সে ভ্রমরকে দিয়েছিল, কিন্তু ভ্রমর এর জবাবও দিয়েছিল। ভ্রমর বলেছিল অবশ্যই তুমি তোমার গ্রামে আসতেই পারো, সেখানে আমার কিচ্ছু করার নেই, তুমি আসো, তোমার জায়গা জমি সম্পত্তি যা আছে সব তুমি নিয়ে নাও, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই জীবনে আমার সাথে আর কোনোদিন তোমার সাক্ষাৎ হবে না। এই চিঠির উত্তর পেয়ে গোবিন্দলালের মন ভেঙে যায় এবং গোবিন্দলাল বলে সে আর তার নিজের গ্রামে ফিরবে না। কিন্তু নিজের গ্রামে না ফিরলেও ভ্রমরের কাছে একটি অনুরোধ করে যে মাসে মাসে তাকে যদি কিছু টাকা পাঠানো হয় তাহলে সে উপকৃত হবে এবং সেই মানে যে পাঠানোর যে প্রস্তাবটা দিয়েছিল সেটাতে ভ্রমর রাজিও হয়েছিল এবং তাকে মাসে মাসে 500 টাকা করে ভ্রমর অর্থ সাহায্য করেছিল। এদিকে ভ্রমরের শরীর দিন দিন আরো খারাপ থেকে খারাপতর হয়ে যেতে থাকলো। সে তার দিদি যামিনীর কাছে একটি আবেদন করেছিল, যে আবেদনটি হলো ফাল্গুন মাসের পূর্ণিমার রজনীতে তার যেন মৃত্যু হয়, সেটি যেন তার দিদি তাকে সেই ব্যবস্থাটি করে দেয়। যামিনী তার অনুরোধ মতো সেই তিথিতে তার শয্যার পাশে 2-1টি মানে মৃত্যু শয্যায় ফুল উপস্থিত করে দিয়েছিল। দেখো সত্যি কথা বলতে কি ভ্রমরের একটা অহংকার ছিলই যে তার জীবিতকালে গোবিন্দলাল তার কাছে ফিরে আসবেই, এবং সত্যি বলতে ভ্রমরের সেই অহংকার তার সত্যি সত্যি একদিন সফল হয়েছিল। গোবিন্দলাল তার কাছে ফিরে এসেছিল, কিন্তু গোবিন্দলাল যে তার কাছে গিয়ে সাক্ষাৎ করবে, দেখা করবে, কথা বলবে সেই সাহসটি আর তার ছিল না। সে এসে দূরেই দাঁড়িয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা বলার সাহস পায়নি। শেষ পর্যন্ত স্বামীর পদধূলি নিয়েই ভ্রমর মৃত্যুশয্যা গ্রহণ করেছিল, মানে ভ্রমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আর ভ্রমরের মৃত্যুর পর গোবিন্দলাল সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। গোবিন্দলাল তারপর যখন বাইরে বেরোলো, পুষ্প উদ্যান আরো বিভিন্ন ধরনের জায়গাগুলি দেখলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছুই
আর অস্তিত্ব নেই। সেই ধ্বংসস্তূপের ওপর বসেই গোবিন্দলাল অঝরে কাঁদতে লাগলো এবং একবার রোহিণী একবার ভ্রমর, এই দুজনের কথা ভাবতে ভাবতে সে মোটামুটি অর্ধেক পাগল হয়ে গেল। সেই রাত্রে গোবিন্দলাল সেই কাঁদতে কাঁদতে ভগ্ন অবস্থাতেই, মানে ভগ্ন যে জায়গাটাতে বসেছিল সেখানেই সে ঘুমিয়ে থাকলো বা সেখানেই শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা সেখান থেকে গোবিন্দলালকে উদ্ধার করা হলো এবং তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তোলা হলো। ভালো করে তোলার পর গোবিন্দলাল আবার পাড়া ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল বা গ্রাম ছেড়ে আবার চলে গেল। এইবার গোবিন্দলালের খোঁজ আর কেউ পেল না। তাদের বংশানুক্রমিক যে জমিদারি ছিল সেই জমিদারি পেল তার ভাগ্নে শচীকান্ত। সে শচীকান্ত বারুণী নদীর তীরে একটি মন্দির স্থাপন করলো, বিশাল বড় মন্দির, এবং সেই মন্দিরে একটি মূর্তি তৈরি করলো। সেই মূর্তিটি ছিল ভ্রমরের। 12 বছর পর একজন সন্ন্যাসী অর্ধ পাগলের মতো ঘুরতে ঘুরতে সেই মূর্তির কাছে এসে বসলো। সত্যি কথা বলতে সেই অর্ধ পাগল সন্ন্যাসীটি ছিল গোবিন্দলাল। শচীকান্ত তাকে চিনতে পেরেছিল, চিনতে পেরে তাকে বাড়িতে যেতে বলল, তাকে সেখানে থাকতে বলল। কিন্তু সেই সন্ন্যাসীটি বাড়িতে যেতে নারাজ, কারণ সে এখন ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল। সে জীবনে এখন শান্তি খুঁজে পেয়েছিল, তাই ঈশ্বরের সেবায় সে তার বাকি জীবনটাও নিজে এইভাবেই কাটিয়ে দিতে চায়। পরের দিনই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়, আর ভবিষ্যতে এই সন্ন্যাসীকে আর খুঁজে পাওয়া যায়নি কোনোদিন। দেখো, এটাই হলো কৃষ্ণকান্তের উইল যে উপন্যাস, সেই উপন্যাসের একটি সংক্ষিপ্ত সার। এবার আমি কয়েকটি জিনিস তোমাদের সাথে আরো আলোচনা করতে চাই। দেখো, এত বড় একটি উপন্যাস, ত্রুটি বিচ্যুতি অবশ্যই থাকবে। তো এই কৃষ্ণকান্তের উইলের আমরা 4-5টি ত্রুটির কথা এখন বলবো। বঙ্কিমচন্দ্র বড় মাপের একজন লেখক, আমাদের মানে মূর্খামি হবে তার ত্রুটি সম্বন্ধে খুঁজে বের করা, কিন্তু তবুও 2-1টি ত্রুটি তো থেকেই যায়। সেই ত্রুটিগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথম যে ত্রুটিটির কথা আমরা বলবো সেটি হলো, দেখো, কৃষ্ণকান্তের উইল অনেক বড় মাপের একটি উপন্যাস, সেখানে প্রচুর চরিত্র রয়েছে। বঙ্কিমচন্দ্র নিজে দায়িত্ব নিয়ে সেই সমস্ত চরিত্রগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করছেন, কিন্তু তিনি সব চরিত্রগুলিকে ভালোভাবে তৈরি করলেও 2-3টি চরিত্রকে তিনি কিন্তু পাত্তা দেননি বা গুরুত্ব দেননি। তাদেরকে তিনি খুব কমজোরি চরিত্র হিসাবে এই উপন্যাসে দেখিয়েছিলেন। একটি হলো কৃষ্ণকান্তের স্ত্রী এবং আরেকটি হলো কৃষ্ণকান্তের যে ছোট ছেলে বিনোদ। এই দুটি চরিত্রকে এই আমাদের বঙ্কিমচন্দ্র খুব ভালোভাবে তিনি দেখাননি, খালি কোন রকম টাচ দিয়েই ছেড়ে দিয়েছেন। একজন প্রভাবশালী জমিদারের গৃহিণী হওয়া সত্ত্বেও কিভাবে তাকে বঙ্কিমচন্দ্র এইরকম সামান্য একটু টাচ দিয়েই ছেড়ে দিচ্ছে, সেটা আমাদের ভাবায়। আর তাছাড়াও এই গৃহিণী চাইলে সেই সময়টিতে অনেক কাজ করতে পারতো। যখন গোবিন্দলাল বিপথে যাওয়া শুরু করেছিল, তার সাথে ভ্রমরের সম্পর্কও ভালো তিনি করতে পারতেন। তা না করে কি করলো, সে নিজের দায়িত্ব এড়িয়ে চলে গেল কাশিতে। তো এই ধরনের একটা কেয়ারলেস চরিত্র বঙ্কিমচন্দ্র কিভাবে এত বড় একটা উপন্যাসের সৃষ্টি করেছিলেন, সেটা আমাদের ভাবতে হয়। দ্বিতীয় যে অসঙ্গতিটির কথা আমরা বলবো বা ত্রুটিটির কথা বলবো, সেটি হলো বঙ্কিমচন্দ্র চরিত্র চিত্রণে, মানে কয়েকটি চরিত্র চিত্রণে অসঙ্গতি তিনি দেখিয়েছিলেন। বিশেষ করে আমরা হরলাল চরিত্রটির কথা বলতে পারি। দেখো, রোহিণীকে তিনি দস্যুদের হাত থেকে বাঁচিয়েছিলেন, এটি আমরা দেখেছি। এটা আমরা কিভাবে বিশ্বাস করব? যেই হরলাল রোহিণীকে বিয়ে করতে অস্বীকার করেছিল, যেই হরলাল উইলকে নকল তৈরি করেছিল, সেই হরলাল একটি মেয়েকে কিভাবে বাঁচায়, এটি আমাদের কিন্তু ভাবিয়ে তোলে। যে শয়তান, সে কিভাবে একটি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এটি আমাদের ভাবিয়ে তোলে। তৃতীয়ত যে ত্রুটিটির কথা আমরা বলবো সেটি হলো, দেখো, ভ্রমর যখন মারা যায়, গোবিন্দলালও সেখান থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাদের একমাত্র যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিকানা পেয়েছিল শচীকান্ত, এটা আমরা দেখেছি। কিন্তু উপন্যাসটি আমরা পুরোপুরি পড়লে কখনোই আমরা দেখতে পাবো না যে গোবিন্দলালের যে বোন ছিল, সেই বোনের কোনো ভূমিকা রয়েছে বা শচীকান্তর মায়ের কোনো ভূমিকা উপন্যাসে রয়েছে। তো মায়েরই ভূমিকা নাই, হঠাৎ করে ছেলে কোথা থেকে চলে আসলো, সেই জিনিসটি আমাদের ভাবায়। চতুর্থত মানে 4 নাম্বার যে ত্রুটিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো, শচীকান্ত সম্পত্তি পেয়ে বারুণী পুষ্করিণীটির ধারে একটি বিশাল বড় মন্দির স্থাপন করেছিল, এটি আমরা দেখেছি। কিন্তু গল্প পাঠ করে আমরা কখনোই বুঝতে পারিনি
শচীকান্ত ভ্রমর বা গোবিন্দলালকে কতটা ভালোবাসতো। হ্যাঁ, তার ভালোবাসা প্রকাশ পেয়েছে মন্দির স্থাপন করার মাধ্যমে, কিন্তু আদতেও সে কতটা ভালোবাসতো সেটা কিন্তু চিন্তা করার বিষয় রয়েছে। দেখো, এই 4টি 5টি আরো অনেক রয়েছে, এই ধরনের ত্রুটিগুলি কিন্তু এই উপন্যাসে রয়েছে। তো যাই হোক, অনেক বড় দীর্ঘায়িত হয়ে গেল। তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেছো এই ভিডিওটি। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আবার অন্য কোনো গল্প উপন্যাসের ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। আজ তাহলে এটুকুই।